আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে আজকের এই ক্লাসটা হচ্ছে আপনাদের কমন ক্লাস, মানে এই গ্রুপ ওই গ্রুপ দুই গ্রুপের জন্য ক্লাসটা প্রযোজ্য। কোনো গ্রুপে ক্লাসটা হয়নি আলটিমেট। তো সেই জায়গা থেকেই আর কি মানে এই গ্রুপ থেকে কমন গ্রুপ থেকে আজকে ক্লাস নেওয়া। আশা করছি আপনারা ক্লাসটা দেখতে পাচ্ছেন বা ক্লাসটা আপনারা পেয়েছেন। আপনারা আমাকে একটু জানান যে আসলে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। একটু প্লিজ আমাকে একটু জানান যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হয়তো আমি ধরে নিতে পারি যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান প্লিজ। একটু আমাকে জানান যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনি। একটু আমাকে জানাবেন প্লিজ আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমি গ্রুপটা খুলে দিচ্ছি, লিঙ্কটা একটু গ্রুপে দিবেন কেউ। আমার এখান থেকে লিঙ্কটা কপি করা যাচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। আমি আমি লিঙ্কটা আমি গ্রুপটা খুলে দিলাম, আপনারা একটু গ্রুপে আমাদের ইয়েটা শেয়ার করে দেন। হুম, আমাদের লিঙ্কটা একটু শেয়ার করে দেন আমাদের গ্রুপে। আমি গ্রুপটা খুলে দিলাম, ঠিক আছে। যারা আমার ক্লাসটা দেখতে পাচ্ছেন, মানে আপনাদের সামনে ভিজুয়াল হচ্ছে, তারা একটু এটা একটু ইয়ে করে দেন প্লিজ। একটু প্লিজ একটু এটা একটু শেয়ার করে দেন বা লিঙ্কটা শেয়ার করে দেন। আমি লিঙ্ক ওপেন করে দিয়েছি অলরেডি। আচ্ছা, আমি বেটার একটু, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা দেখুন তো, মানে আপনারা শুনতে শোনা জামালপুর থেকে, আচ্ছা ঠিক আছে, আপনারা জয়েন করছেন, ঠিক আছে। আমি মানে জানতে চাচ্ছি যে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কটা একটু শেয়ার করে দিয়েছেন আপনারা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ উৎপল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি লিঙ্ক শেয়ার করছেন। আমি এই লিঙ্কটা একটু ইয়েতে শেয়ার করে দিই, কী বলে এটা, আমাদের অন্য একটা গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিই। হ্যাঁ হ্যাঁ, দেবিশা অলরেডি ক্লাসের লিঙ্ক শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হুম, ঠিক আছে, ঠিক আছে, আমি ক্লাসের দিকেই যাব, ক্লাস শুরু করব। আচ্ছা, আপনারা কোনো কমেন্ট করলে আমি দেখতে পাবো, সমস্যা নেই, আপনারা কমেন্ট করতে পারবেন। আচ্ছা, আমরা একটা কথা আসলে কি জানেন, মানে ক্লাস শুরু করার আগে এমন একটা বিষয়, মানে এমন একটা মানে মানে বিষয় সামনে আসছে বা জানছি যে মনটা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ক্লাস নেওয়ার ক্ষেত্রে একটা উৎফুল্ল মন থাকাটা খুব জরুরি, কারণ মানে ক্লাসে আসলে উৎফুল্লতা না থাকলে আসলে ক্লাসটা মজা লাগে না, বুঝছেন। ক্লাস নিয়েও মজা লাগে না, আপনার ক্লাস করেও মজা পাবেন না। আসলে নতুন করে এত পরিমাণে বইয়ের অর্ডার আসছে, সবাই বই জানাতে চাপ দিচ্ছে। আমি তো বই ছাপাবো না ভাবছিলাম, কিন্তু এত পরিমাণে বইয়ের জন্য চাপ দিচ্ছে যে শেষ পর্যন্ত আসলে বই ছাপাতে বাধ্য হচ্ছে মনে হচ্ছে। তবে আমি বেশি ছাপাবো না, জাস্ট অল্প কিছু ছাপো, যাতে করে এই মানুষগুলোর চাপটাকে আমি কাভার করতে পারি। আমার অনেক পুরনো স্টুডেন্ট, আমার শুভাকাঙ্ক্ষী, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ছোট ভাই বড় আপু, সবাই মনে করেন যে এই বইয়ের জন্য চাপ দিচ্ছে যে হাবিব একটা বই দাও ভাই, যে কোনো ম্যানেজ করো ভাই। মানে বুঝতে পারতেছেন বিষয়গুলো, মানে আমি মানে লিটারালি আমি একটা ইয়ের মধ্যে পড়ে গেছি। তো যার কারণে মানে ভাবলাম যে কিছু বই ছাপাইতে গিয়ে শুনি কি জানেন, পার পিস বইয়ে 50 টাকা বেশি লাগবে, কাগজের দাম এত পরিমাণে বাড়ছে, পার পিস বই 50 টাকা বেশি শুধু ওনাকে দিতে হবে। চিন্তা করেন কি অবস্থা, বুঝতে পারতেছেন। আমি চিন্তা করতেছি এই বই তো ছাপানো না ছাপানো, মাঝখান দেখলে কষ্টগুলো করা হবে আমার। হ্যাঁ, তো যাই হোক, ওইসব বিষয় নিয়ে একটু মাথার মধ্যে একটু চিন্তা ভাবনা ছিল, শেষ পর্যন্ত দেখি কি করা যায় শেষ পর্যন্ত। ওকে,
একটু খাতা কলম নিয়ে বসেন প্লিজ, একটু খাতা কলম নিয়ে বসেন, আমি বিষয়গুলো বোঝাই দিই। আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার পাশ্চাত্য যে অংশটুকু আছে, এরপরে আর একটা অংশ আছে, সেটা হচ্ছে যে আপনাদের এই যে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলাঞ্জেলো, রাফায়েল, গতকাল একটা ক্লাস আপনাদের হয়েছে, আমি ওই সম্পর্কে একটু বলি, মানে বলছি তার আগে একটুকু বলি যে এরপরে আপনাদের আর তিনজন শিল্পী আছে, রেমবার্ড, পাবলো পিকাসো আর হলো ভ্যান গগ। এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে মানে আমরা পরীক্ষার অনুযায়ী আমরা আমাদের শিডিউলগুলো সাজাবো, যাতে করে আমাদের পরীক্ষা আগে হয়ে যায়, পরে যেন ক্লাস না হয়, এরকম যেন না হয়। আমাদের এই যে শিডিউল ব্রেক যেটা হচ্ছে, এটা যেন আমাদের না হয়, আর আমি সেই লক্ষ্যে আগাচ্ছি। আর একটা কথা হচ্ছে আমাদের রিশিডিউল হবে। রিশিডিউল বলতে আমাদের নতুন করে রুটিন হবে। রুটিনে আমাদের শুক্র এবং শনিবার এই দুদিন সকালে ক্লাস থাকবে, পাশাপাশি শুক্র শনিবার রাতের ক্লাস থাকবে, এবং সপ্তাহে যে অন্য দুদিন ক্লাস থাকে সেই দুটাও থাকবে, এবং অন্য দুদিন যে আমাদের যে আপনার এক্সাম থাকে সেটাও থাকবে, ঠিক আছে? শুধু নতুন করে শুক্র এবং শনিবার সকালবেলা আপনাদের ক্লাসটা অ্যাড হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যেহেতু মানে একটা কথা বলি, পরিবর্তিত পরিস্থিতির সাথে মানে খাপ খাওয়ায় নিতে পারলেই আপনি আগায় থাকবেন, তাছাড়া আপনি পিছিয়ে যাবেন, ঠিক আছে? তো আমি যেটা দেখলাম যে আসলে হ্যাঁ, আমি যেই ধারাতে আগাচ্ছি সেই ধারাতে হয়তোবা ক্লাস শেষ হবে, পরীক্ষাও শেষ হবে, কিন্তু এই যে একটা ম্যাচাকার একটা পরিস্থিতি তৈরি হবে, এটা আমি চাচ্ছি না। আর একটা বিষয় হচ্ছে যে শেষ করে ফেলি, শেষ করে পরবর্তীতে আরো নতুন কিছু জিনিস আসবে, যেগুলো আপনাদের জানাতে ক্লাস নিতে হবে, পরীক্ষা করতে হবে, আবার ম্যারাথন ক্লাস আছে, সবকিছু মিলে মনে হলো যে আগে শেষ করে দিই, শেষ করে দিয়ে তারপরে আমরা নতুন করে আবার কি কি এখানে এমফাসাইজ করা যায়, কোন কোন বিষয়ের উপরে আমরা সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসের ওকে, আমি একটু ডাস্টারটা একটু বের করে দিলাম, ডাস্টারটা একটু নিচে ছিল। আচ্ছা, আজকের ক্লাসে আমরা প্রথমে পড়বো হলো সুরিয়ালিজম। হ্যাঁ, এটা থেকে শুরু করি, তারপরে আমরা অন্যগুলোতে যাবো। সুরিয়ালিজম, হ্যাঁ, ওকে, আমরা এটা শুরু করি। সুরিয়ালিজমটাকে বুঝতে হলে আপনাকে দাদাইজমটাকে মানে আপনার রিমাইন্ড করতে হবে। আমি শিল্পকথার স্টুডেন্ট যারা, আর একটা কথা বলে, আজকে কিন্তু দুইটা ব্যাচেরই ক্লাস এটা, হ্যাঁ, আজকে আমাদের রেগুলার ব্যাচ এবং স্পেশাল ব্যাচ দুইটা ব্যাচেরই ক্লাস এখানে। ইভেন যারা নতুন জয়েন করছেন তাদেরও এটা আপনারা এখানে ক্লাস করতে পারছেন, আশা করছি। আপনারা একটু নোট করে নেবেন, আসলে এই জিনিসটা বোঝা জরুরি। আপনি আগে বুঝেন, তারপর তথ্যের ভিতরে ঢুকেন। আসলে না বুঝে আপনি আসলে আন্দাজে কোন দিক দিয়ে হাঁটবেন, কোন দিক দিয়ে যাবেন, এটা আসলে আপনি বুঝতে পারবেন। বাট আপনি আগে একটা মানে রোড ম্যাপ তৈরি করেন, আপনি বুঝেন আগে, তারপরে আপনি আগান, দেখবেন যে আপনার পরবর্তীতে ইনফরমেশনগুলো আপনার কাছে খুব ইজি মনে হচ্ছে। সুরিয়ালিজমটাকে বুঝতে হলে আসলে আপনাকে দাদাইজমটাকে আগে আপনাকে মোটামুটি জানতে হবে, দাদাইজমের বিষয়টাকে বুঝতে হবে, দাদাইজমটা আসলে কি ছিল। আচ্ছা, আমি দাদাইজম সম্পর্কে আপনাদের বলেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। আমি কি রিমাইন্ডার দিব আর একবার? না, রিমাইন্ডার দেওয়ার দরকার নেই, কারণ আমি পড়তে গেলে, কম্পেয়ার করতে গেলে অটোমেটিক্যালি দাদাইজমটা চলে আসবে। আমি শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অশেষ দয়ালু। বেচারা আসলে এখন জেলে আছে, তবে আর যাইতেই হোক, তিনি অবশ্য ভালো কাজ করে গেছেন তার এলাকার জন্য, মোটামুটি একটা জননন্দিত মানুষ ছিলেন। তবে বিতর্কও আছে, বিতর্ক আসলে থাকেই। তো যাই হোক, আমরা ওদিকে না যাই। তো দেখুন, বিষয়টা সুরিয়ালিজমটাকে আমি বলি। আপনারা দেখেন, একটা কথা বলি, যে কোনো একটা সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক প্রতিঘাতকে সামনে রেখেই কিন্তু কোনো একটা আন্দোলনের কি হয়, সূত্রপাত ঘটে, ঠিক আছে? তো মানে এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, যখন ওই আন্দোলনের যে প্রতিঘাত বা উত্থাপিত যে বিষয় বা মানুষের মধ্যে যে উত্থাপিত যে চাহিদা, মানে যে চাহিদার ভিত্তিতে আপনার আন্দোলনটা তৈরি হলো, শেষ পর্যন্ত যদি সেই মানে চাহিদাটা মানুষ, আন্দোলন যারা করলো বা যারা নেতৃত্ব দিল, তারা যদি এটাকে ধরে রাখতে না পারে, যে মানুষের মধ্যে আমরা প্রথমে যে ধরনের একটা মানে প্রভাব তৈরি করতে পারছিলাম, আমরা যদি শেষ পর্যন্ত এই প্রভাব ধরে রাখতে না পারি, তাহলে অটোমেটিক্যালি মানুষ কিন্তু এখান থেকে কি হয়ে যাবে, ডাইভার্ট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? ঠিক সেরকমই ঘটলো হচ্ছে দাদাইজমের ক্ষেত্রে। দাদাইজমটা শুরু হয় মূলত আপনার 1916 সালে, মানে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে, এবং 16 সালে শুরু হওয়ার পরে এটা মাত্র কয়েক বছরের মধ্যে 24 সালের দিকে এসে কি হয়, অস্তিমিত হয়ে যায়। আসলে দাদাইজম যে অস্তিমিত হলো, এটার পেছনে আসলে অনেকগুলো কারণ ছিল। আসলে কারণগুলা আমি যদি একটু আপনাদেরকে বলি, দাদাইজমটা আসলে কেন মানে
মানে স্থিমিত হয়ে গেল। তার মধ্যে দেখেন একটা কথা বলি, আমি একটা আন্দোলনের কি করলাম, স্ফুলিঙ্গ আমি কি করলাম, তৈরি করার পরে স্ফুলিঙ্গটা যেন জ্বলতে থাকে, তার জন্য যে নিচে যে জ্বালানি দেওয়া দরকার বা আমার যে সরবরাহ দরকার, সেটা আমি আসলে শেষ পর্যন্ত ধরে রাখতে পারলাম না। যেমন দেখেন এখানে আপনার দাদাইজম শিল্প আন্দোলনটা ছিল আসলে কেমন জানেন, এটা ছিল অনেকটা অগোছালো একটা আন্দোলন ছিল, অগোছালো, এটা আমি একটু স্বাভাবিক ভাষায় বলতেছি, অগোছালো একটা আন্দোলন ছিল আসলে, যার শেষ পর্যন্ত তার নেতৃত্বের অভাব ছিল, যার ম্যানিফেস্টো মানে আমি ভবিষ্যৎ কি কি করব তার ম্যানিফেস্টোর অভাব ছিল। এই যে নেতৃত্ব শূন্য অগোছালো একটা মানে আন্দোলন, ম্যানিফেস্টোর অভাব, এই অনেকগুলো কারণকে সামনে রেখে আসলে দাদাইজম আস্তে আস্তে কি হয়, ওই সময় যারা নেতৃত্ব দিচ্ছে মানুষের মনে ওই মানে আন্দোলন সম্পর্কে আস্তে আস্তে কি হয়, একটা ওই যে মানে মানুষের আগ্রহটা কমে যায় আর কি। হ্যাঁ, তো আগ্রহটা যখন কমে গেল, কিন্তু আসলে কি আগ্রহ কমে যায় বলে কি সবকিছু থেমে যায় না, নতুন কোনো ধারায়, নতুন কোনো রূপে, নতুন কোনো ভাবে কোনো না কোনো আন্দোলন আবার তৈরি হয়। 47 আন্দোলন বলেন আপনার, 47, তারপরে আপনার হলো মানে 52, তারপর আপনার 69, 71 তো স্বাধীনতা হয়েছিল, তারা স্বাধীনতা পেয়েছিলাম, এরপরেও কি আমাদের দেশে আন্দোলন দরকার ছিল? দরকার আবার হলো কখন, 91 হলো। আবার দেখেন এত কিছুর পরেও আবার এসে কখন হলো, 24 আন্দোলন দরকার হচ্ছে। তার মানে কি, বিষয়টা হচ্ছে যে আপনার মানে হ্যাঁ একটা শুরু হবে, মানুষের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করবে, আস্তে 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 সেটা আবার কি প্রভাব আস্তে আস্তে কমবে। কেন কমবে? ওই যে বললাম নেতৃত্বের শূন্যতা বা ভবিষ্যৎ পরিকল্পনা বা ম্যানিফেস্টোর অভাবে এবং অগোছালো একটা মানে আপনার আন্দোলনের ফলে। তো দাদাইজম ঠিক সেই কাজটাই ছিল, এবং দাদাইজমটা আস্তে আস্তে গিয়ে অন্তিম পর্যায়ে চলে যায়, এবং পরবর্তীতে এই দাদাইজমের যে শিল্পীরা ছিল তাদেরকে নিয়েই মূলত নতুন ম্যানিফেস্টো এবং আপনার এটাকে কি বলে নিজস্ব তত্ত্ব, দর্শন এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ নতুন একটা শিল্প আন্দোলনের সূত্রপাত হয়। সেটাই হচ্ছে এই সুরিয়ালিজম। কথা বুঝতে পারছেন? সেটাই হচ্ছে কি এই সুরিয়ালিজম। একটা জিনিস দেখেন, তার মানে দাদাইজমটা যে শেষ হচ্ছে কোন কোন কারণে হচ্ছে, ঠিক সেই কারণগুলা কোথায় আসলো? সুরিয়ালিজমে আসলো। সেখানে কি হলো, আপনার মানে গঠনমূলক নেতৃত্ব আসলো, ম্যানিফেস্টো আসলো, সেখানকার পরিকল্পনা আসলো, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি থাকবে সেটা আসলো, পাশে তাদের নিজস্ব কি একটা দর্শন আছে, একটা তত্ত্ব আছে, একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সেই সব বিষয়ের উপর ভিত্তি করে এই যে অস্তিমিত যে দাদাইজমের শিল্পী যারা আছে, দাদাইজম শেষ পর্যন্ত আগ্রহ হারায় ফেলছিল, তারা দেখলো সুরিয়ালিজমে এসে এই ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছে কাঠামোগতভাবে বা কাঠামোবদ্ধভাবে। তখন তারা কি করলো, দাদাইজম থেকে আস্তে আস্তে সুরিয়ালিজমে কি করলো, শিফট করলো। এইভাবে দাদাইজম আস্তে আস্তে কি হলো, অস্তিমিত হলো, এবং সুরিয়ালিজমে কি হলো, সূর্য উদিত হলো। আসলে দাদাইজমের একটা জিনিস দেখেন, দাদাইজমটা আসলে এটুকু তো বুঝতে পারছেন তাই না, যে দাদাইজম কেন মানে পতিত হলো এবং সুরিয়ালিজম কেন উত্থান ঘটে, এইটুকু তো বুঝতে পারছেন। আসলে আমি আপনাকে আগেই বলেছিলাম যে দাদাইজম শিল্প আন্দোলনটা কেমন ছিল। দাদাইজম শিল্প আন্দোলন ছিল নেতিবাচক একটা শিল্প আন্দোলন, নেতিবাচক, কিন্তু অবশ্যই নেতিবাচক শিল্প আন্দোলন ছিল। পাশাপাশি কি ছিল, অশালীন ছিল এবং অশ্লীল ভাষায় আমাদের সমাজে বিদ্যমান যে আপনার মানে মতবাদ বা সমাজে বিদ্যমান যে আপনার কালচার, সেটার বিরুদ্ধে গিয়ে তারা কি করলো, বুর্জুয়া শ্রেণী যে মানে এলিট ক্লাস যে মানুষগুলো আছে তাদের বিরুদ্ধে তারা কি করলো, বিষোদ্গার করা শুরু করলো, এবং তাদের বিরোধিতা করে তাদের একমাত্র পন্থা ছিল। আচ্ছা, বিরোধিতা নয় করলেন ঠিক আছে, কিন্তু বিরোধিতা হওয়ার যে আপনার পথটা, সেটা তো একটু শালীন হতে পারতো। তো যাই হোক, এই ধরনের বিষয়গুলোর উপরে ভিত্তি করে একসময় দাদাইজম আসলে অস্তমিত হয়ে যায়। প্রক্ষান্তরে আপনার এই যে সুরিয়ালিজমের কথা বলতেছি, এই সুরিয়ালিজম কি করলো, তাদের নিজস্ব তত্ত্ব নিয়ে আসলো, দর্শন নিয়ে আসলো, ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আসলো। সবচাইতে বড় যে ব্যাপারটা কি জানেন, সেটা হচ্ছে যে এই দাদাইজমের উদ্দেশ্য কি ছিল বলেন তো? দাদাইজমের উদ্দেশ্য কি ছিল? দাদাইজমের উদ্দেশ্য ছিল হলো কি, নতুন একটা সমাজ, তাই তো? তারপরে আপনার এখানে মানে এখানে কি বলে মানে আপনার কি বলে যে এখানে নিরপেক্ষ একটা সমাজ, মানে নতুন একটা সমাজ। তারপরে আপনার এখানে মত প্রকাশের যে স্বাধীনতা থাকবে, বা আসলে একটা পরিবর্তিত পরিস্থিতি যেমন হয় আর কি, পরিবর্তিত শিল্প ধারা তৈরি হবে। তো আসলে এই চাওয়াগুলা কিন্তু সুরিয়ালিজমেরও।
আপনার কি নতুন একটা সমাজ, তারপর আপনার এখানে আপনার মত প্রকাশের স্বাধীনতা, বা আপনার এখানে মানে পূর্ববর্তী যে রীতিগুলো আছে সেগুলোর প্রতি একটা মানে কি মানে বিদ্বেষ, বা ওটাকে তারা প্রত্যাখ্যান করতেছে। আবার তারা কি করতেছে, পরিবর্তিত শিল্প পদ্ধতির ব্যাপারে তাদের আগ্রহ ছিল। এই জিনিসটা কিন্তু সুরিয়ালিজমেও আছে, একই জিনিস কিন্তু সুরিয়ালিজমে। দাদাইজম যেমন বিশ্বাস করেছিল যে পুঁজিবাদের জন্যই দেশ এই পৃথিবীতে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, মহাযুদ্ধ শুরু হয়েছে, সুরিয়ালিজম ঠিক একই জিনিসই বিশ্বাস করে। এই জন্যে দাদাইজম সমাজের প্রতি তার যে চাহিদাগুলো ছিল, সুরিয়ালিজমে ঠিক তার চাহিদা একই রকম চাহিদা ছিল সুরিয়ালিজমে। কিন্তু দাদাইজন কি করলো, তার যেই চাওয়া সেই চাওয়া বাস্তবায়নের জন্য যে একটা সুন্দর পরিকল্পনা বা ব্লু প্রিন্ট বা নীল নকশা বলার কথা, এটা কিন্তু তারা বাস্তবায়ন করতে পারেনি। প্রক্ষান্তরে সুরিয়ালিজম কি করলো, তারা আসলে তাদের যে পূর্ববর্তী যে রীতি বা বুর্জুয়া আছে তাদেরকে শুধু কটাক্ষই করলো না, কটাক্ষ করার প্রেক্ষিতে তাদের একটা বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ তারা দাঁড় করলো কেন তারা কটাক্ষ করতেছে। পাশাপাশি তারা কি করলো, সুন্দর কিছু ম্যানিফেস্টো এবং কিছু নেতৃত্ব সামনে নিয়ে আসলো, এবং কিছু সুন্দর ম্যানিফেস্টো তারা কি করলো, তৈরি করলো। এই যে দেখেন, একটা জিনিসের মানে কি বলে অবর্তমানে বা এখানে অনুপস্থিতিতে আর একটা জিনিসের যে মানুষের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয়, ঠিক সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো কোথায় গিয়ে, সুরিয়ালিজমে গিয়ে। তো তখন কি হলো, সুরিয়ালিজমের যে উত্থানটা সেটা অটোমেটিক্যালি মানে এটা অনিবার্যই ছিল। তো যাই হোক, আশা করি যে দাদাইজম এবং সুরিয়ালিজমের মানে মূল বিষয়টা আপনারা কিছুটা হলে ধরতে পারছেন। এখন আসা দরকার যে আসলে এই যে আমি বুঝলাম বিষয়টা, এটা কতটা আমি আসলে আরেকজনকে বুঝাইতে পারবো বা আসলে সুরিয়ালিজমটা কি সেটা ব্যাখ্যা করতে পারবো। একটা জিনিস এখানে পয়েন্ট মনে রাখবেন, কিন্তু উদ্দেশ্যটা কি ছিল, ওই যে বললাম পরিবর্তিত সমাজ, তারপরে আপনার হলো মানে একটা মানে নিরপেক্ষ বা পরবর্তিত সমাজ, তারপর আপনার হলো মানে একটা নতুন একটা শিল্প ধারা, শিল্প সাহিত্যিক সমাজ, এই জিনিসটা কিন্তু ওদেরও ছিল। এখন আপনি একটা জিনিস দেখেন, উদ্দেশ্য ঠিক কিন্তু পদ্ধতি কি ছিল ভিন্ন, এটা মাথায় রাখবেন। তার মানে কি, আমি যদি বলি তাহলে উদ্দেশ্য কিন্তু একই ছিল, বাট অ্যাপ্রোচ বা পদ্ধতি কেমন ছিল, পদ্ধতি ছিল ভিন্ন। আচ্ছা, ভিন্ন বলতেছে এই কারণে যে দাদাইজমের পদ্ধতি কেমন ছিল, আক্রমণাত্মক। হ্যাঁ, দাদাইজমের পদ্ধতি কেমন ছিল, আক্রমণাত্মক ছিল, নেগেটিভ ছিল, অশালীন ছিল, অশ্লীল ভাষার ব্যবহার ছিল, এবং ভবিষ্যৎ কি পরিকল্পনা ছিল না। মানে একদম মনে করেন যে মানে এখন হচ্ছে এখনই মায়ের কোটাকট বিষয়গুলো এরকম। অথচ সুরিয়ালিজমে কি হলো, সুরিয়ালিজমে এসে উদ্দেশ্য একই থাকলো কিন্তু পদ্ধতি ভিন্ন হয়ে গেল। কেন? কারণ এখানে ওই যে বললাম, তারা তাদের আসলে কি ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্ব, তারপর তাদের মানে ব্যাখ্যা, বিশ্লেষণ, তত্ত্ব, দর্শন, এই সব কিছু তারা কি করছে, দাঁড় করাইছে, একটা ব্লু প্রিন্ট দিচ্ছে যে দেখেন আমরা এই নেতৃত্ব দিচ্ছি, এইভাবে দিচ্ছি, আমরা এটা চাই শেষ পর্যন্ত গিয়ে। আর তাদের মধ্যে কি ছিল না, অশালীনতা ছিল না, মানে অশ্লীল ভাষার প্রয়োগ ছিল না তাদের মধ্যে। আসলে হ্যাঁ, তারাও চাইছে তার বিরোধিতা করতে, কিন্তু বিরোধিতা করার পদ্ধতিটা কি হয়েছে, এখানে ভিন্ন হয়েছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, এটা একটু মাথায় রাখেন। আমি এরপরে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো এখানে এটা কাজে লাগবে, এরপরে যে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো এখানে এটা কাজে লাগবে। দেখেন আসলে সুরিয়ালিজমটা কি, সুরিয়ালিজমটা আসলে কি, এটা সম্পর্কে অনেকেই অনেক মতবাদ দিছে। তো এর মধ্যে একটা মতবাদ আমি আপনাদের সাথে একটা না দুইটা লিখবো আমি। এই যে আন্দ্রে, আমি পরে বলতেছি এগুলা, আন্দ্রে বেতো, হ্যাঁ, এই ত হলেও হয়, শুধু ত দিলেও হয়, আন্দ্রে বেতো, তিনি একজন ফরাসি কবি। তো এই বেচারা একটা কথা বলছে, আমি লিখে দিই জিনিসটা, লিখে দিই, তাহলে আপনারা লিখে দিয়ে বিশ্লেষণ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এটা মুছে দিই, তাহলে লিখতে অড লাগছে এখন। আন্দ্রে বেতো বলছে যে সুরিয়ালিজম হলো সুরিয়ালিজম, এটা একটু বোঝার চেষ্টা করেন। আন্দ্রে বেতো বলছে সুরিয়ালিজম হলো
জগতের এমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে আন্দ্রপথে বলছেন যে সুরিয়ালিজম হলো মনুষ্য জগতের এমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যার দ্বারা নৈতিক কিংবা বিবেচনা ছাড়াই জগতের এটা কোরআন কোড আপনারা এটা রাখতে পারেন, এটা কোরআন কোড আপনারা রাখতে পারেন। আচ্ছা, এখানে কয়েকটা ভাষা আপনারা একটু দিয়ে দিবেন। ওকে, এটা 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 ঠিক আছে। হ্যাঁ, এই 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 শব্দগুলোর উপর একটু একটু এমফাসাইজ করেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ও, আমি একটু কমেন্ট করবো প্লিজ, আমি একটু কমেন্ট করবো কোনো সমস্যা হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম স্যার, সাউন্ডটা খুব কম স্যার, কাইন্ডলি স্যার আপনার ক্লাস বেশি। হ্যাঁ স্যার, কেমন আছেন আপনি? জামালপুর সদর পুঁজি বারটা একটু ব্যাখ্যা করবেন স্যার। ভার্জিন অফ দ্য রক্স মোনালিসা এর সাল কত? আচ্ছা, দেখেন এটা একটু বোঝার চেষ্টা করেন আগে, ঠিক আছে? একটা জিনিস দেখেন, এখানে সুরিয়ালিজম হলো মনুষ্য জগতের এমন একটি স্বতঃস্ফূর্ত, এই শব্দটা দরকার, এই শব্দটা দরকার, এটা দরকার, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যার দ্বারা নৈতিক কিংবা অ্যাস্থেটিক বিবেচনা ছাড়াই মনোজগতের অনুভূতি প্রকাশ করা যায়। কথা বলেন আপনারা, তার মানে আমি একটু সামনে দাঁড়াবো, হ্যাঁ আশা করি আপনি লিখে ফেলছেন, আমি একটু সামনে দাঁড়ায় কথা বলতে তাহলে একটু স্বাচ্ছন্দ্য বোধ লাগে আর কি। দেখেন একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে মনোজগতের এই যে এখন কি হয়েছে এই যে অ্যাস্থেটিক বিষয়গুলো চলে আসে এখন, অ্যাস্থেটিক বা নন্দন তত্ত্বের পড়া কতটা কঠিন আপনারা কিছুটা টের পাবেন এবার এসে। দেখেন আসলে মনোজগৎটা কি, এই মনোজগৎ নিয়ে আসলে আপনার চিন্তা ভাবনার জায়গাটা কি করা হয়েছে। সবচেয়ে বড় কথা দেখেন, আমি পড়ছি কি সুরিয়ালিজম, আর এখানে ব্যাখ্যা করছি মনোজগৎ। কেন? আমি কিছু উপরে কানেক্ট করবো আপনাদের এখানে। দেখেন আসলে আমি আমার মনোজগতের কি অনুভূতি আছে বা কি চিন্তা পরিকল্পনা বা কল্পনা আছে, আমার পরিকল্পনা কল্পনা, তাহলে আমার মনোজগতের মধ্যে কি চলতেছে আমি সেটাকে প্রকাশ করব কিভাবে, কিভাবে প্রকাশ, আমার মনোজগতের মধ্যে কি চলতেছে এটা আরো পরে আরো বেশি ক্লিয়ার হবেন। আমার মনোজগতের মধ্যে কি চলতেছে এটা আমি প্রকাশ করব কিভাবে, যদি আমি এটা কি হয় নৈতিক কিংবা অ্যাস্থেটিক বিবেচনা ছাড়া। তার মানে কি নৈতিক বলতে কি, নৈতিক বলতে কি নৈতিক এবং অ্যাস্থেটিক বিবেচনা ছাড়া যদি আমার মনের অনুভূতি বা কল্পনাকে আমি প্রকাশ করতে পারি তখন এটা সুরিয়ালিজম। এখন মনে মনে করছে এবারে কি কয়, সব তো মাথার মধ্যে যাইতে আছে। আচ্ছা যাই হোক, মাথা দেখেন বিষয়টা হচ্ছে যে আরো কঠিন ভাষা আছে, আরো কঠিন ভাষা আছে, আমি তো ওটা অনেকটা সহজ করার চেষ্টা করছি। তো একটা জিনিস আপনারা কল্পনা করেন, আমরা কি পড়তেছি? চিত্রকলা, শিল্পকলা, তাই না? তাহলে
আমার শিল্পকলা সম্পর্কে আমার মনের মধ্যে একটা আলাদা অনুভূতির জাগ্রত হবে, মনোজগতের মধ্যে, ঠিক আছে, মনোজগতের মধ্যে একটা আলাদা অনুভূতির প্রকাশ পাবে, বা একটা কল্পনা আসবে। সেই কল্পনাকে আমি কোনো নৈতিক বা অ্যাস্থেটিক বিবেচনার মধ্যে রেখে প্রকাশ না করতে পারলেই সেটা কি হবে, আমার সুরিয়ালিজম হবে। এখন নৈতিক বলতে কি বোঝাচ্ছে, তাহলে শিল্প কলার ক্ষেত্রে নৈতিক কোনটা বোঝাচ্ছে? এই যে নৈতিক বিবেচনা বলতে কোনটা বোঝাচ্ছে? নৈতিক বলতে আপনি নর্মালি শিল্পটাকে কেমন দেখেন, শিল্পটাকে কেমন বুঝেন, বা শিল্পের নিয়ম কি, এই যে কেমন জানেন, কেমন বুঝেন, কি নিয়ম, এই নিয়মের তোয়াক্কা না করা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, দ্বিতীয় কথা হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে কি? সৌন্দর্য। নন্দন মানে কি? নান্দনিক। তারপর নান্দনিক গুণও সেখানে থাকার মানে বিবেচনা করা যাবে না। সহজ ব্যাখ্যা দেখেন, আমি একটা কথা সহজ একটা ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে দেখেন, আমরা নর্মালি ফিগার আঁকি না, ম্যান ফিগার, আমরা তো মাপ নিই, তাই না? যে আমার মাথার থেকে বডি কতটুকু হবে, আমার এখানকার গলা কতটুকু হবে, এটা কতটুকু হবে, এটা মাপ নিলাম। মাপ নিয়ে কিন্তু একটা প্রপার একটা মাপে কিন্তু আমরা একটা ফিগার অঙ্কন করতে পারি, রিয়েলিস্টিক ফিগার। বাট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি মানুষই আঁকবেন, কিন্তু আপনার মানুষের মাথাটা আছে ঠিক আছে, গলাটা দেখা যাচ্ছে যে অনেক লম্বা গলা, অনেক লম্বা গলা। এটাকে আপনি ওই যে নিয়মের মধ্যে ফেলতে পারবেন? নৈতিক বিবেচনা এটাকে আপনি নিয়ে আসতে পারবেন না কিন্তু এটাকে। আচ্ছা, আপনার চোখটা মনে হচ্ছে যে চোখের জায়গা নাকি চোখটা বেরোয় আসছে, বেরোয় এখানে চোখ ঘুরতেছে, ঠিক আছে। আপনার হঠাৎ করে আপনার পাটা এত লম্বা হয়ে গেল যে মনে করেন শয়তানের মনে করেন যে শয়তানের হাত পা থেকে আপনার হাত পা গুলো লম্বা হয়ে গেছে, ঠিক আছে। আপনি মনে হচ্ছে যে আপনি মানে অস্বাভাবিক বিষয়গুলো, মানে কি এখানে অ্যাস্থেটিক যে ব্যাপারটা থাকে এটাও সেখানে থাকবে না, আলটিমেট থাকবে না, ঠিক আছে। তো এই যে আপনার নিয়ম এবং আপনার সৌন্দর্যের যে বিবেচনা, সেখান থেকে বেরোয় এসে আপনি যদি আপনার মনের আবেগটাকে প্রকাশ করতে পারেন, সেটাই কি হবে? সুরিয়ালিজম। এবার আমরা ব্যাক করি পেছনে, এটুকু বুঝতে পারছেন কিনা? এই কমেন্ট করেন তো, কমেন্ট না করলে মনে হয় যে আচ্ছা অ্যাস্থেটিক কি, এটা কি বলছেন স্যার? এই নেটওয়ার্ক যারা ঠিক মতো সঠিক, আচ্ছা স্যার যারা একটু কমেন্টটা পড়তে হবে একটু, যারা ফিলোসফির স্টুডেন্ট তারা বুঝবে। আচ্ছা আপনি কোথা থেকে বলছেন, মানে কি এটা কি ঠিক বলছেন স্যার? নিজে বলে নিজেই হাসে, আহারে আসলে আমি যে পাগল, যারা অ্যাস্থেটিক পড়া তারা সবাই পাগল, বুঝছেন? আর পাগল নিজে নিজে হাসে, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, দেখেন মানে অ্যাস্থেটিক হচ্ছে আপনার ওই যে কি বলে নন্দন তত্ত্ব, হ্যাঁ, নান্দনিক যে নন্দন তত্ত্বের কথা বলেন না, ওটা হলো অ্যাস্থেটিক। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আপনার এখন একটা একটা জিনিস দেখেন, আমরা এবার একটু ব্যাক করবো কোথায় জানেন? ওই যে দাদাজন কি করতো, দাদাইজম বুঝে শুনে শিল্পের বিরোধিতা করলো। কি করলো সে? একটা ইউনিয়নকে নিয়ে এসে উল্টা করে দিয়ে বলে এটাই শিল্প। এই যে শিল্পকে অপমান করলো না অপমান, প্রতিবাদ করলো তো, তাই না? সুরিয়ালিজম কি করতেছে? সুরিয়ালিজম করতেছে আপনার গলাটা যে মাপে করতেছে সেই মাপ নাকি সে অনেক উপরে তুলতেছে, আপনার যাচ্ছে তাই কি করতেছে এখানে, মানে তার মনোজগতের যত যা কিছু সেখানে প্রকাশ করতেছে। তার মানে সে করলো কি, সেও আর্টকে কি করলো, ক্রিটিসিজম করলো। দাদা যেমন আর্টকে ক্রিটিসিজম করছে, কিন্তু তার পদ্ধতি কি ছিল? সে দায় চাওয়া দিল কার উপরে? মনোজগতের উপরে, যে আমাদের মনোজগতের মধ্যে এগুলা আছে, এগুলা এই মনোজগৎ থেকে বেরোচ্ছে, এগুলা আসলে আমাদের কিছু করার নাই। দাদাইজম কি করলো? দাদাইজম করলো, এবং মনোজগতের উপর যেগুলো কিছু করার নাই, এই জন্য সে অনেকগুলো তত্ত্ব সামনে দাঁড় করাইছে। এর মধ্যে একটা ফ্রয়েডের তত্ত্ব আছে, সিগমুন্ড ফ্রয়েড, বিখ্যাত আপনার যে কি বলে এটাকে, মানে ওটা কি বলে, আরে যে মনোবিজ্ঞান বিশেষজ্ঞ আর কি। তো এরকম অনেক তথ্য তারা দাঁড় করাইছে যে না এই তথ্য তারা যেটা করছে তার পেছনে সে যুক্তিও দেখাইছে যে না এই আমি যেটা করছি তার পেছনে যুক্তিও আছে, তত্ত্বও আছে, এটা দর্শন আছে এটা। তো এই যে দেখেন আপনাকে যে একটা মানে মায়ের প্যাচের মধ্যে ফেলে দিল না আপনাকে ঠিকই কি করতেছে? বিরোধিতা করতেছে, আপনার মন যেটা চাচ্ছে সেটাই করতেছেন, কিন্তু মাঝখান দিয়ে কি হলো, আপনার এসে একটা ওরা যাচ্ছে তাই করতেছিল, আপনি একটা ব্যাখ্যার মধ্যে দিয়ে গেলেন। আমি ওটা বললাম না, উদ্দেশ্য এক কিন্তু
অ্যাপ্রোচ বা মানে পদ্ধতিটা কি ছিল, ভিন্ন ছিল। আশা করি এটা বুঝতে পারছেন। আমি সেকেন্ড একটা জিনিস আপনাদেরকে বলি, এটা আপনারা বোঝার চেষ্টা করেন, একটু লিখে নিতে পারেন, বা সরি এটা বইয়েও আছে, আপনারা দেখেন বই আছে হচ্ছে যে সুরিয়ালিজম হলো, এখন এটার সাথে একটু মিলান, বইটা আপনি পড়ে দেখেন, একটু বইটা আমার সাথে একটু মিলান, তাহলে এটার পরে এটা একটু সহজ মনে হবে। যে সুরিয়ালিজম হচ্ছে যে অবচেতন মনের, এই যে আরেকটা এখানে ট্রাম যোগ হলো অবচেতন মন, এটা নিয়ে কথা বলবো। সুরিয়ালিজম হচ্ছে অবচেতন মনের এমন সব ক্রিয়া বা কার্যকলাপ বা মানে ক্রিয়া, যা মনে করো ক্রিয়াকলাপ কার্যকলাপের যে সমষ্টি বা একটা রূপরেখা, আসলে যেখানে যুক্তি বুদ্ধি বা নান্দনিক যে আপনার নৈতিকতা বা নান্দনিক যে নীতি জায়গাগুলো আছে, এগুলোর মধ্যে আসলে সেটা পড়বে না। আসলে এটা এমন একটা জায়গা যেখানে এসে সত্য মিথ্যা স্বপ্ন বাস্তব ধর্ম কর্ম ধ্যান কর্ম যাই হোক না কেন, ধ্যান কর্ম সব এসে মিলেমিশে একাকার হয়ে একটা প্রতীকের সাহায্যে নতুন একটা শিল্পের জগৎ বা সাহিত্যের জগৎ তৈরি করছে। এবার আপনারা বুঝেন, ওই যে কি বললাম আমরা, যে কি করবে না সে, যেখানে যুক্তি বুদ্ধি কোনো কিছু কি করবে না, খাটবে না, এই যে নৈতিক কোনো কিছু এখানে কি হবে না, বিবেচিত হবে না। আবার কি বলছে যে মানে ওই যে আমার মানে স্বাভাবিক যে আমরা সমাজের যে নান্দনিক নৈতিকতা যেটা বুঝি, সেই জিনিসটা এখানে কাজ করবে না। এই যে অ্যাস্থেটিক মানে নান্দনিক যে জায়গাটা, সেটা কি করবে না, এখানে কাজ করবে না। এখানে কি হয়েছে, নতুন করে যোগ হলো কি, এখানে এখানে আপনার একটা জিনিস দেখেন, এখানে সত্য মিথ্যা স্বপ্ন বাস্তব ধ্যান কর্ম মানে বিপরীত, সব বিপরীত, কিন্তু সব কিছু মিলেমিশে এসে কি হবে, একটা নতুন শিল্পের জগৎ বা রূপকল্প তৈরি করবে। বুঝতে পারছেন এটা? আমি এটা লিখলাম না, বাট এটা লিখছি। এখন দেখেন আপনারা বুঝছেন কি, একটু আমাকে একটু বলেন, আমি একটু বিষয়টা একটু গভীরে যাব। দেখেন, এটা তো মনে করেন যে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে নন্দন তত্ত্বের সিঁড়ি, আর ঘরের মধ্যে ঢুকলে কি হবে বুঝতে পারতেছেন? আর নন্দন তত্ত্ব জিনিসটা সত্যি খুব কঠিন, তবে একবার বুঝতে পারলে মানে এটা মাইন্ড ব্লোয়িং একটা জিনিস। ঠিক আছে, ওকে। দেখুন, সিগমুন্ড ফ্রয়েড বলতেছে যে মানব মনের তিনটা স্তর আছে, একটা হচ্ছে ইগো, আর হলো সুপার ইগো। আপনি শুধু এইটুকু জানেন, বইয়ে সব দেওয়া আছে, বইয়ে সবই দেওয়া আছে, আমি এটার ব্যাখ্যা যাচ্ছি না, আমি শুধু আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন অ্যাকচুয়ালি কি জানেন, আমাদের একটা অবচেতন মনের একটা জগৎ আছে, অবচেতন মনের একটা জগৎ আমাদের আছে, অবচেতন মন আছে। আমরা চাইলে যেটাকে পড়তে পারি না, বুঝতে পারি না, বা আমরা সেটাকে মানে মানে ওইভাবে আমরা রিচ করতে পারি না সেই জায়গাতে। আসলে ওই জায়গাতে দেখেন, ওই জায়গাতে কোনো মানে মানে ওই জায়গাতে কোনো ন্যায় নীতি বিচার বুদ্ধি বিবেচনা কোনো কিছু এখানে চলে না, কোনো কিছু এখানে চলে না। মনে হবে যে এখানে টালমাটাল একটা অবস্থা, এলোমেলো একটা অবস্থা, বিপর্যস্ত একটা অবস্থা। আমাদের মনোজগতের একটা কিন্তু জায়গা কিন্তু আছে, আপনি কিন্তু বুঝতে পারতেছেন আমার কথা। আপনি একটু চিন্তা করেন, মাথা ঠান্ডা চিন্তা করেন, আমাদের মনোজগতের একটা জায়গা আছে, আমি একটু সামনে গেলে আপনি বুঝতে পারবেন কিসের কথা বলতেছি। তো এই যে আমাদের মনোজগতের যে অবস্থা, যেখানে আসলে মানে আমরা ধরতে পারছি না, পড়তে পারছি না, বা আমরা বুঝতেও পারছি না, আবার সেখানে কোনো বিচার বুদ্ধি বিবেক বিবেচনা কোনো কিছু সেখানে কাজ করে না, আবার কি মনে হয় যে এটার একটা মানে এলোমেলো একটা অবস্থা, তারপরে এখানে মনে করেন যে বিপর্যস্ত একটা অবস্থা, তারপরে এখানে মনে হবে যে না কোনো কিছু ঠিক নাই, কোনো কিছু সবকিছু ব্যাঠিক মনে হচ্ছে। এইরকম একটা জায়গা বাস্তবে এটা কিন্তু আবার এর অস্তিত্ব আছে, এবং এটা আবার কেমন জানেন, আসলে এটা আবার কারো আপনার কোনো মানে ইচ্ছা অনিচ্ছার উপরে কোনো কিছু কিন্তু নির্ভর করবে না, এই যে মানসিক একটা মনের অবস্থা, এই মনের অবস্থাকেই বলা হচ্ছে হলো সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। এই যে আমাদের অবচেতন যে মনটা, এই অবচেতন মনে কিন্তু বিশাল আপনার রহস্য এবং বিস্ময়ে ভরা
এই যে আমাদের অবচেতন মনে যে বিশাল রহস্য বিস্ময়ে যে ভরা, এই যে এই বিস্ময় বা এই রহস্য যখন শিল্পের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, সেটাই সুরিয়ালিজম। কথা বুঝতে পারছেন? সেটাই সুরিয়ালিজম। দেখেন একটা কথা বলি, আমরা অনেক সময় বলি না যেটা আসলে আমি অবচেতন মনে করে ফেলছি, অবচেতন মনেটা করে ফেলছি, তার মানে সাবকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড যেটাকে বলা হয়। তো এই যে সাবকনসিয়াস মাইন্ডের কথা যে আমরা বলি, এটা তো এক্সিস্ট করে, আছে তো। আমরা বলি এটা আমরা অবচেতন মনে করে ফেলছি। এই যে অবচেতন মনে যে করতেছি, আমরাই করতেছি, কিন্তু কি ওই কলার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আছে কি কোনো নিয়ন্ত্রণ? তার মানে আপনি কখন এটা বুঝতে পারেন, যখন আপনি কোনো মানে স্বাভাবিক কোনো কাজ না করে অস্বাভাবিক কোনো কিছু করে ফেলছেন, তখন আপনি বলতেছেন কি আমি অবচেতন মনে করে ফেলছি। এটা গট মাই পয়েন্ট? মানে আমি যখন কোনো অস্বাভাবিক কোনো কিছু করে বসছি, তখন আমি বলতেছি এটা আমি অবচেতন মনে করে ফেলছি। তার মানে কি আপনি বুঝে শুনে করেননি সেটা। কোনো বুঝে শুনে করলে কি করতেন? নিয়ম নীতি মানে ব্যাখ্যা, তারপরে আপনার বিবেচনা সবকিছু মিলাই করতেন। যেহেতু আপনি অবচেতন মনে করছেন, মানে আপনি কোনো কিছু বুঝে করেননি, এটা না বুঝে করে ফেলছেন। এই যে না বুঝে করলেন, এই যে অবচেতন মন, এটা তো আছে, এক্সিস্ট করে। তো এই অবচেতন মন কিন্তু বিশাল আপনার কি মানে তো মানে কি বলে বিস্ময়, আর হলো কিসের মানে বিস্ময় ভরা। কিন্তু এই যে বিস্ময়, হ্যাঁ রহস্য, এটাকে যখন আপনি শিল্পে প্রকাশ করবেন, তখনই সেটা হয়ে যাবে সুরিয়ালিজম। বুঝতে পারছেন? বুঝতে পারলে বুঝেন, না পারলে না বুঝেন। আমার ক্ষমতা নাই এর থেকে সহজ করে বোঝানোর। ট্রাস্ট মি, মানে আমি শেষ। আমার দৌড় এই পর্যন্ত, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বলে না, আমার দৌড় এই পর্যন্তই। তবে আরেকটু চেষ্টা করবো আপনাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করা, সেটা আশা করছি আপনারা বুঝবেন। তার মানে একটা জিনিস দেখেন, সুরিয়ালিস্ট যে শিল্পী, তাদের কাজ ছিল কি? তাদের কাজ ছিল যে মানুষের অবচেতন মনের মধ্যে যে মানুষের চিন্তা ভাবনাগুলো আছে, মানুষ অবচেতন মনে যে চিন্তা ভাবনা, ধ্যান জ্ঞান যেগুলো আছে, এগুলাকে শিল্পের মধ্য দিয়ে কি করা? প্রকাশ করা। সুরিয়ালিস্ট শিল্পীদের উদ্দেশ্য ছিল এটা যে মানুষের অবচেতন মনের মধ্যে যে চিন্তা ভাবনা, ধ্যান জ্ঞান, তার যে মানে তার যে অনেক কিছু থাকে না মানুষের অবচেতন মনের মধ্যে বিরাজমান, সেই জিনিসটাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এদের উদ্দেশ্য। বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পারবেন। না বুঝলে কিছু করার নাই, শেষ। দেখেন নামকরণের কথা বলি, তাহলে নামকরণের ক্ষেত্রে কি আসলো? দেখেন সুরিয়ালিজম নামকরণ কেন হলো, কিভাবে হলো? কি অবস্থা আপনাদের? দেখছেন কি একটা কথা লিখছে না? দেখেন এগুলা কোনো কথা বলেন তো? স্যার শুধু শুধু কষ্ট করছেন আজকে। ওই মিয়ারা বারবার কি বক বক করছেন, আপনারা স্যারকে আমাদেরকে ডিস্টার্ব করছেন। স্যার প্লিজ আরেকটু সহজ করে বলুন, কিছুই বুঝতেছি না, নিজের প্রতি নিজে হতাশ হচ্ছি, সব মাথায় গুছিয়ে যাচ্ছে স্যার। আচ্ছা একদম এক বাক্যে বলি, সেটা হচ্ছে যে দাদাইজম যেটা করছে সেটাতে ইচ্ছাকৃতভাবে করা আছে, বিরোধিতা করছে এবং খুব বাজেভাবে বিরোধিতা করছে। কারণ সুরিয়ালিজম হচ্ছে সুশীল, ঠিক আছে? এরা সুশীল, এরা বিরোধিতাই করবে, কিন্তু ওইভাবে বাজে ওয়ার্ড বা বাজে কাজের মধ্য দিয়ে না। মানে বাজে ওইরকম মানে দেখতে একদম ডিরেক্ট বাজে কাজ যেটা, সেটার মাধ্যমে তারা কি করবে? তারাও বিরোধিতা করবে। তারা তো সুশীল, তারা তো পারে না এটা করতে, অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারে না। তারা কি করবে? তারাও ওই শিল্পের বা ওই সমাজের ওই কালচারের বিরোধিতা করবে। কিভাবে? শিল্পের মধ্য দিয়েই করবে, কিন্তু সেটা কি করবে? সেটা একটা দর্শন বা একটা তত্ত্বের মধ্য দিয়ে করবে। কারণ মানুষ স্বাভাবিক কোনো কিছু করতে পারে না কখন? অবচেতন মনে যখন মানুষ থাকে, তখন মানুষ স্বাভাবিক কোনো কিছু করতে পারে না। তারা কি করলো? ওই অবচেতন মনের কথা বলে বা অবচেতন মনের যে মানুষের যে একটা যে মানে পরিসর, সেটাকেই সেটা শিল্পের রূপ দিল। সেখানে কি থাকলো না? কোনো নিয়ম থাকলো না, কোনো বিবেচনা থাকলো না, কোনো পদ্ধতি থাকলো না, কোনো নান্দনিক সৌন্দর্য থাকলো না। তার মানে কি?
দাদাজন কি করছিল? দাদাজন তো এটাই করছিল, তাই না? কিন্তু তারা কি করছিল? ডিরেক্টলি করছিল। এরা কি করলো? ইনডিরেক্টলি ওটাই করলো, কিন্তু এটা হলো কি করলো? তারা মানুষের মনস্তত্ত্বের উপরে যে একটা তত্ত্ব আছে বা দর্শন আছে তার উপর চাপা দিল যে এরকম দর্শন আছে, সো এটার সাথে এটা রিলেটেড, সো এখানে আমাদের কিছু করার নেই, আমরা কিছু করিনি, এই দর্শনের সাথে রিলেট করে এটাকে করা হয়েছে। কথা বুঝতে পারতেছেন? মানে জাস্ট নিজের যে কাজ সেটাকে বৈধতা দান করার জন্য ওই তত্ত্বটাকে সামনে নিয়ে আসলো। ফ্রয়েডের তত্ত্ব, মনস্তত্ত্ব বা আপনার অবচেতন মনের কথা। এরপরে বুঝতে পারেননি? যদি বুঝতে না পারেন তাহলে কি করবো বলেন? বুঝতে পারলেও পারছে না। শুনেন একটা কথা বলি, নন্দন তত্ত্ব এত সহজ জায়গা না। এটার জন্য আপনার মাথা লাগবে একদম ঠান্ডা মাথা, আর চিন্তার জায়গা থাকতে হবে, খুবই প্রখর চিন্তার জায়গা তৈরি করতে হবে। তো যদি তৈরি করতে না পারেন, আলটিমেট আসলে নন্দন দত্ত মাথার উপর দিয়ে যাবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, ঠিক আছে? আপনাদেরকে আরো সহজভাবে বলি, আরো সহজভাবে বলি। আর সহজভাবে নাই, শেষে যেটা বলছে এটাই সহজ, এরপরে সহজভাবে নাই, ঠিক আছে? ওটাই সহজ। হ্যাঁ, যাই হোক, আচ্ছা আমি এদিকে আসি, ঠিক আছে? এইদিকে আসি। তো নামকরণটা আসলে কিভাবে হলো দেখেন, একটা কথা বলি যে গিয়ম অ্যাপলিনিয়র, একজন কবি আছেন গিয়ম অ্যাপলিনিয়ার, তিনি প্রথম এই সুরিয়ালিজম এই শব্দটা তিনি প্রথম ব্যবহার করেন। মূলত তার নাটকে সুরিয়ালিস্ট একটা ওয়ার্ড তিনি লিখেন। তো ইনি প্রথম এটা কি করেন? ব্যবহার করেন এই শব্দটা। মূলত ওনার কাছ থেকেই এই সুরিয়ালিজমটা আসা। এই সুরিয়ালিজমের বাংলা হচ্ছে পরা বাস্তববাদ। এটা কিন্তু আসে পরীক্ষায় যে সুরিয়ালিজম এর বাংলা কি, এটা হচ্ছে পরা বাস্তববাদ, ঠিক আছে? পরা বাস্তববাদ, ঠিক আছে, সুরিয়ালিজম। তো এই যে সুরিয়ালিজম কথাটা লেখা, আসলে উনি কথাটা উনি কোনার, কিন্তু মূলত এই সুরিয়ালিজমের যে আপনার কি বলা হয়, সুরিয়ালিজমের যে মনে করেন যে যিনি মানে এটাকে যিনি যে এস্টাবলিশ করেন বা এটার যিনি মানে কি বলে নেতৃত্ব দেন যিনি সুরিয়ালিজম আন্দোলনের, তিনি হচ্ছে আন্দ্রে ব্রেতো। যে কিছু আগে যে লিখলাম না, এই যে আন্দ্রে ব্রেতো, তিনি নেতৃত্ব দেন সুরিয়ালিজমের নেতৃত্ব দেন আন্দ্রে ব্রেতো। হ্যাঁ, এরকম হয় সবগুলো, আন্দ্রে ব্রেতো নেতৃত্ব দেন, ঠিক আছে? তো সুরিয়ালিজমের মানে নামকরণে কাকে আছে? গিয়ম অ্যাপলিনিয়র, নেতৃত্ব দেন কে? আন্দ্রে ব্রেতো। সুরিয়ালিজমটা শুধু যে আপনার শিল্পে ছিল তা না, কিন্তু এটা সাহিত্য, নাটক, তারপরে কবিতা, তারপরে শিল্প, এই সবগুলাতেই ছিল। তাহলে এই সবগুলার নেতৃত্ব কে দিচ্ছেন? এই যে নেতৃত্ব দিচ্ছেন ইনি, সবগুলা নেতৃত্বে কে ছিলেন? এই যে আপনার আন্দ্রে ব্রেতো। বাট সুরিয়ালিজম চিত্রকলার জনক বলা হয় সালভেদর ডালি। তাহলে বুঝতে পারতেছেন মানে এই যে ভাষার যে পার্থক্যগুলো, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তার মানে এই পুরা সুরিয়ালিজমের নেতৃত্ব দানকারীকে আন্দ্রে ব্রেতো নামকরণ করে হচ্ছে অ্যাপলিনিয়ার, আর চিত্রকলার জনক বলা হয়, মানে এই সুরিয়ালিজম চিত্রকলার জনক বলা হয় কাকে? এই যে হলো সালভেদর ডালিকে, ঠিক আছে? এগুলো একটু মাথাতে রাখবেন, এই ইনফরমেশনগুলো অনেক সময় কাজে দিবে আপনাদেরকে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই আন্দোলনটা আপনার শুরু হয় কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে দাদাজম শুরু, দাদাজমের শেষে, দাদাজম মানে কি এখানে এখানে হচ্ছে 1924 থেকে 40 সাল, এটা হচ্ছে সময়কাল, ঠিক আছে? এই সময়ের মধ্যে এই আন্দোলনটা সংঘটিত হয়। কথা বোঝা গেছে? বুঝতে পারছেন? এটা আমি মুছে দেবো। আমি আসলে অত বেশি ইয়েতে যাব না।
আরো গভীর এখানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, অত গভীরে গেলে আপনারা আসলে হারাই যাবেন, অত গহ্বরে হারাই যাবেন আপনারা। হ্যাঁ, যেটুকু বুঝছেন এটুকু মাথার মধ্যে রাখেন, তাইলেই হবে। ওকে, আচ্ছা দেখেন এখানে এই যে আমি বলছিলাম কি জানেন, আমি বলছিলাম যে এই ধরনের জিনিসগুলো কি করবেন, আগে জিনিসটা বুঝবেন, বুঝার পর এখানে পড়ার বিষয় হচ্ছে জাস্ট আপনার যে কি বলে শিল্পী এবং শিল্পকর্ম, সেগুলো একটু হালকা করে জানার একটা বিষয় আছে। তো দেখেন একটা কথা বলি এখন, তো এখানে অনেক শিল্পী আছেন, তার মধ্যে আমি বলে দিয়েছিলাম একজন অলরেডি বললাম আমি, যে সালভেদর ডালি। সালভেদর ডালি, ঠিক আছে, উনি হচ্ছে আপনার সুরিয়ালিজমের জনক বলা হয় ওনাকে। তো ওনার যে কাজটা সবচেয়ে বিখ্যাত কাজ বা বিখ্যাত হয়েছিল যে কাজটা, সেটা হচ্ছে পারসিস্টেন্স অফ মেমোরি, ঠিক আছে। পারসিস্টেন্স অফ মেমোরি, এটা হচ্ছে তার বিখ্যাত একটা কাজ। কার? সালভেদর ডালির হচ্ছে বিখ্যাত কাজ কি? পারসিস্টেন্স অফ মেমোরি, ঠিক আছে। এটা নিয়ে একটু কথা বলতে হবে, কারণ এটা উনি হচ্ছে সুরিয়ালিজমের জনক, এবং ওনার যে কাজের উপর ভিত্তি করে মানে সুরিয়ালিজমকে বেশি মানে সামনে নিয়ে আসা, সেটা হচ্ছে এই পারসিস্টেন্স অফ মেমোরি। সো এটা নিয়ে একটু কথা বলা জরুরি। দেখুন সালভেদর ডালি এই যে পারসিস্টেন্স অফ মেমোরি, এই যে আপনার কি বলে এটারে বিখ্যাত কাজ বলা হচ্ছে, আসলে এই পার্সেন্টেজ অফ মেমোরি সম্পর্কে তিনি বলেছিলেন যে আসলে এটা দেখে মনে হচ্ছে এটা হাতে পেইন্ট করা আপনার মানে স্বপ্নের মানে ফটোগ্রাফ, ঠিক আছে, স্বপ্নের ফটোগ্রাফ বলতেছে। এই ছবি সম্পর্কে কি বলছে? হাতে পেইন্ট করা স্বপ্নের ফটোগ্রাফ। আসলে কি দেখেন, আরেকটা কথা বলি, এই যে আরেকটা দেখেন, এই যে স্বপ্নের ফটোগ্রাফ বলছে না, স্বপ্ন। আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্নের কোনো আগা মাথা আছে বলেন তো? স্বপ্ন যে দেখেন, স্বপ্নের কোনো চিন্তা ভাবনা ইয়াতে দেখবেন যে আপনি দেখতেছেন মানুষ, আপনি ঘুমায় আছেন, আপনি দেখেন যে আপনি ঘোড়া হয়ে গেছেন, আপনি পরি হয়ে উঠতেছেন। এই পরি হয়ে উঠতে উঠতে আপনাকে দেখবেন একজন আপনাকে কি করছে, আপনি দেখবেন যে উঠতেছেন, আপনাকে তীর মারছে, তীর মারে আপনি মাটিতে পড়ে গেছেন। মাটিতে পড়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে মরে আছেন, আবার দেখবেন যে আপনি মরে থেকে আবার আপনি চিন্তা ভাবনা করতেছেন, ঠিক আছে। এই যে স্বপ্ন দেখবেন, আপনি দেখতেছেন আপনার মানে স্বপ্ন দেখতেছেন যে আপনার আপনার সাথে কথা বলতেছে আপনার বউ, আপনি ঘর থেকে ঘুরে এসে দেখবেন যে আপনার বউ আপনার শালী হয়ে গেছে, ঠিক আছে। এই স্বপ্ন এটা, বুঝছেন। আবার দেখবেন যে এই শালী আবার দেখবেন যে আবার কোনো খালা টালা হয়ে গেছে, ঠিক আছে। এই যে উল্টা পাল্টা মানে জিনিসগুলা, বুঝছেন, কোথায় ঘটে? স্বপ্নে। স্বপ্ন কি? অবচেতন মনে ঘটতেছে এগুলা, অবচেতন মনে হচ্ছে এগুলা। তো ওই জিনিসটাকে বলা হচ্ছে হাতে পেইন্ট করা স্বপ্নের ফটোগ্রাফি মনে হচ্ছে এগুলা। মানে স্বপ্নের কি থাকে না, কোনো নিয়ম কানুন থাকে না, কোনো নান্দনিক সৌন্দর্য থাকে না, অ্যাস্থেটিক বিউটি যেটাকে বলা, সেটা থাকে না। তো ওটাই আসলে ঘুরে ফিরে আপনাদের কাছে আসবে, আশা করি ওটাকে আপনি একটু রিলেট করে একটু বোঝার চেষ্টা করবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনার উনি বলছে যে স্বপ্নের মায়া সৃষ্টি করে যে প্রাঞ্জল যে একটা মানে মানে বিষয় থাকে, স্বপ্নের মায়া সৃষ্টি করার জন্য যে একটা প্রাঞ্জল একটা যে বিষয় থাকে, সেটা এই ছবিতে পাওয়া যায়, ঠিক আছে। এই ছবিতে আসলে স্বপ্ন কি হয়, স্বপ্নে দেখবেন একটা কথা কি জানেন, স্বপ্নে দেখবেন আপনি আপনি দৌড়াবেন, দেখবেন যে আপনার হচ্ছে না, ঠিক আছে। আবার দেখবেন আপনার পরীক্ষার হলে দেখবেন যে আপনার পরীক্ষা দিতে পারতেছেন না, মানে আপনি চেষ্টা করতে কিন্তু হচ্ছে না, সময় থমকে গেছে মনে হচ্ছে, ঠিক আছে। এই যে সময়কে যে থেমে যাওয়া, এই জিনিসটা তিনি ওখানে প্রকাশ করছে কিসের মাধ্যমে? কিছু দেয়াল ঘড়ির মাধ্যমে, সরি কিছু ঘড়ির মাধ্যমে। হ্যাঁ, দেয়াল বলতে বলবো কিছু ঘড়ির মাধ্যমে, ঘড়ির মাধ্যমে। কি বুঝেছেন এখানে? সময় যেন থমকে আছে, কার মতো? স্বপ্নের মতো। স্বপ্নে যেমন সময়ের কি থাকে না, সময় যেমন থেমে থাকে স্বপ্নে, এখানেও ঠিক কি আছে, এখানে সময়টাকে থামায় রাখছেন কিসের মাধ্যমে? ঘড়ির মাধ্যমে। কে? সালভেদর ডালি। তো তিনি আসলে এখানে দেখাচ্ছে যে কিছু ঘড়ি মানে গলে যাচ্ছে, মানে মেটালের ঘড়ি কিন্তু গলে যাচ্ছে, সেখানে এসে পিঁপড়া লাগতেছে। তো এই যে সময়, মানুষের জীবন ক্ষয় হয়ে যাওয়া, এই বিষয়গুলো আসলে তিনি তার এই চিত্রকর্মের মধ্যে তুলে ধরছেন, ঠিক আছে। আশা করি আপনারা এইটুকু অন্তপক্ষে বুঝতে পারছেন।
নেক্সট, দেখেন আরেকজন আছে হচ্ছে, আরেকজন শিল্পী আছে রেনে ম্যাকগ্রিড, ঠিক আছে, রেনে ম্যাকগ্রিড। এই শিল্পীটি অল্প একটু কথা বলি, না বললেই না। আরেকজন আছে হচ্ছে আপনার রেনে ম্যাকগ্রিড কথা বলি। এই বেচারা এই বেচারা হচ্ছে যে সাধারণ যে কোনো জিনিসের মধ্যে উদ্ভট মানে 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 সাধারণ যে কোনো বিষয়, সাধারণ যে কোনো জিনিস একটা অসাধারণ বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে অদ্ভুত একটা সৃষ্টি করবে। এই যে অদ্ভুত, মনে আছে অদ্ভুত? দাদাইজন কি করতো, মানে হাতের কাছে যা ছিল তাই দিয়ে একটা অদ্ভুত একটা জিনিস তৈরি করে ফেলতো, ঠিক আছে, অদ্ভুত নান্দনিক, মানে এরকম তৈরি করে ফেলতো। তার মানে দেখেন একটা জিনিস হচ্ছে যে ওখানেও অদ্ভুত ছিল, এখানে অদ্ভুত। এখানে কিরকম দেখেন, একটা বিষয় হচ্ছে যে তার অনেকগুলো শিল্পকর্ম আছে। তার মানে কি, তিনি সাধারণ কোনো জিনিস, আবার বলি সাধারণ কোনো জিনিসকে অসাধারণ বিষয়ের মধ্যে এনে একটা অদ্ভুত কিছু সৃষ্টি করতেন। কে? এই রেনে ম্যাকগ্রিড, ঠিক আছে। এই রেনে ম্যাকগ্রিড করতেন সাধারণ কোনো বিষয়কে বা বস্তুকে অসাধারণ কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত করে একটা অদ্ভুত কোনো কিছু তিনি তৈরি করতেন। তার একটা বিখ্যাত শিল্পকর্ম আছে, দেখেন এখানে, দ্য ম্যান শিল্পকর্মের নামটা যেন কি দাঁড়ান, দ্য ম্যান, কি যেন এটা আপনাদের বই আছে, দ্য ম্যান ইন দ্য বোলার হ্যাট, ঠিক আছে, এরকম একটা ছবি আছে। হ্যাঁ, তো আসলে কি জানেন, এই যে এই ধরনের একটা ছবি তিনি কি করলেন, এই ছবির সামনে সুন্দর কোটটায় পরে একটা সুন্দর একটা ছবি, ছবির সামনে একটা উড়ন্ত পাখি দিয়ে দিলেন, মুখের সামনে দিয়ে ওটা উপস্থাপন করে। বুঝতে পারতেছেন বিষয়টা? এত সুন্দর একটা ছবি, মুখ থাকবে, দেখতে সুন্দর লাগবে, পোর্ট্রেট করা, অথচ সামনে একটা উড়ন্ত পাখি দিয়ে দিয়েছে, দিয়ে মুখ ঢাকে দিছে, ঢাকে দিয়ে এটাই মনে করেন অদ্ভুত, মানে উদ্ভট, অদ্ভুত না উদ্ভট। এই যে উদ্ভট ওখানে ছিল এখানেও আছে, কিন্তু ওই যে মনোজগতের উপর দোষ দিয়ে দিছে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আশা করি আপনারা এটা মনে রাখবেন। আরেকটা আছে হলো আপনার কি বলে রে, সুরিয়ালিজম হচ্ছে স্বপ্ন, আবেগ, রূপকথা, প্রতীক ও অবচেতন মনের কাল্পনিক সৃষ্টি। বাবা রে বাবা, দ্য সান অফ ম্যান। হ্যাঁ অনেকগুলো আছে, হ্যাঁ অনেকগুলো আছে, অনেকগুলো আছে। আপেল, উনি আসলে উদ্ভাবনী, ওনার ছবিগুলো দেখবেন, ওনার ছবিগুলো দেখে বুঝবেন যে সামনে আপেল দিয়ে রাখছে, এই করে রাখছে, ওই করে রাখছে, মানে বিভিন্ন রকম উদ্ভট চিন্তা ভাবনা তিনি করে রাখছেন, ঠিক আছে। এই যে আরেকটা আছে ধরেন থ্রেটেনিং ওয়েদার, অনেক কিছুই আছে, ঠিক আছে, অনেক কিছুই আছে আসলে এই ধরনের, মানে মানে থ্রেটেনিং ওয়েদার আছে, তারপরে দ্য সন অফ ম্যান, এরকম অনেকগুলো কাজ তার আছে, সমস্যা নেই। আর একটা আছে হলো আপনাদের ম্যাক্স আর্নেস্ট, আরেকজন শিল্পী আছে, ওনার একটা শিল্পকর্ম বলে আমি শেষ করবো, কারণ এত করা দরকার নেই, এগুলা জাস্ট বুঝেন তাহলে হবে। ওনার একটা ছবি আছে যা মানে এখানে মানে ওই যে কি বলে, টু চিলড্রেন, হ্যাঁ দেন বই আছে এটা, টু চিলড্রেন থ্রেটেনিং বাই এ নাইটিঙ্গেল, ঠিক আছে। এই একটা ছবি আছে, দেখেন আসলে ওখানে কি বোঝাতে চাওয়া হয়েছে। দেখেন দুইটা বাচ্চা খেলতেছে, একটা নাইটিঙ্গেল পাখি উঠতেছে, ওদেরকে দেখে, পাখিকে দেখে এদের মনের মধ্যে একটা ভীতি বা একটা ভয়ের সঞ্চার হয়েছে। এই ভয়ের সঞ্চার হলে আমাদের অবস্থিত মন আমাদের যেভাবে অস্থির করে তোলে, ঠিক সেরকম কিছু এখানে হয়েছে। দেখেন একটা কথা বলি, আসলে সবচেয়ে বড় কথা কি জানেন, যে ভূত এই জিনিসটা এক্সিস্ট করে কিনা, আসলে আছে কিনা, এটা নাই, কিন্তু কিন্তু এর যে ভয়, এটা কিন্তু এক্সিস্ট করে। এটা কোথায় করে বলেন তো? আমাদের অবচেতন মনে কিন্তু এটা আমাদেরকে কি করে, ওই ভয়ের প্রতি কি করে, ভীত করে কিন্তু, ঠিক আছে। এই যে অবচেতন মনের যে ব্যাপারটা না,
তো ওই যে ভয়ের মধ্যে দেখবেন আপনার আসলে কোনো 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 নিয়ম নীতি থাকবে না, নিয়মের মধ্যে যেন আপনার ভয়ে কাজ করবেন ওখানে, কিন্তু ওই অবস্থিত মনের যে বিষয়টা এটা কিন্তু ওখানে আলটিমেট থাকবে বা আছে। আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন সুরিয়ালিজম সম্পর্কে। আপনাদের সুরিয়ালিজম নিয়ে আপনাদের কোনো বলা আছে না? ও একজন একটা কথা বলছেন সময়কাল। আসলে সময়কালটা কি জানেন, আমি এর আগেও বলছি যে আসলে সময়কাল হয় কি, দেখেন যে শিল্পীগুলা তাদের থেকে সুরিয়ালিজমে আসলো, মূলত সেই শিল্পীগুলা কিন্তু মরে যায় না, তারা কিন্তু নতুন কাজ শুরু করে। তো আসলে একটা ধারা নদীর ধারার মতো, এটা কি করে জানেন, একবারে নিঃশেষ হয়ে যায় না, স্থিমিত একদম শেষ হয়ে যায় না, ধীরে 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 কি নতুন শাখা করে। কিন্তু যে শাখাটা মানে যে শাখাটা নতুন শাখা তৈরি হলো, যেটা এখন খরস্রোতা, কিন্তু ওই যে পরবর্তী যে শাখা সেটা কিন্তু ধীরে ধীরে নদীর স্রোতের মধ্যে হালকা হালকা কিন্তু বয়ে যায়, এটা কিন্তু একদম নিঃশেষ হয়ে যায় না। সময়কালটা নিয়ে আপনারা কখনো ওইভাবে মাথা ঘামাবেন না, এটা আনুমানিক দিয়ে দিবেন, আনুমানিক 24 থেকে 40, ওটা দেখেন 16 বলছি, 16 থেকে কত 24 বলছি। তারপর দেখেন এখানে আবার যে ফবিজম, কিউবিজম, এগুলো কত বলছিলাম 4 থেকে 8, আবার 4 থেকে 8 বলতেছি কি আমি 4 থেকে না 5 থেকে 8 বলতেছি, মানে 4 থেকে শুরু হয়, 5 থেকে ফর্মালি শুরু হয়, 5 থেকে কি বলছে 8 ফবিজম, আবার কিউবিজম বলতে 7 থেকে বলতেছি, এই 7 থেকে 14 বলতেছি, এইরকম আছে বিভিন্ন রকম, এটা আপনারা অত বেশি মাথায় ইয়া নিয়েন না, তাই হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের পপ আর্ট। এবার আমাদের হচ্ছে পপ আর্ট, খুব দ্রুত শেষ হবে এগুলা, কারণ এগুলো ছোট ছোট ইয়া, ঠিক আছে। পপ আর্ট, আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের ভিত্তিতে তৈরি হওয়া শিল্প আন্দোলন ছিল কোনটা? দাদাইজম। এই যে পপ আর্ট, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যে সময়, তখন এই আর্টটা শুরু হয় পপ আর্ট। এটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আপনার মানে পুরা বিশ্বের ক্ষমতা যখন আমেরিকাতে চলে গেল, তখন কিছুদিন পর স্বাভাবিক মানুষের আর্থিক অবস্থার একটা পরিবর্তন সাধিত হলো, এবং মানুষের জীবনে প্রচুর পরিমাণে নিত্য ব্যবহার্য জিনিসের ব্যবহার বেড়ে গেল, ঠিক আছে। এখন নিত্য ব্যবহার্য জিনিসের যে ব্যবহার, এটাতে কিন্তু আসলে বিভিন্ন মোড়ক দিয়ে এটাকে সাজানো হলো, মোড়কীকরণ করা হলো, মানে পণ্যের মোড়কের যে বিজ্ঞাপনের যে জায়গাটা সেটা তৈরি হয়ে গেল। তখন পণ্যের মোড়কগুলো কেমন হতো? রঙিন হতো, চকচকা হতো, কালারফুল যে জায়গাটা সেটা তৈরি হতো। তো বিষয়টা হচ্ছে যে এই যে পণ্যের মোড়ক, এটা তো আসলে ব্যবহার করার জিনিস, এই ব্যবহারিক প্রয়োজন ছাড়াও যে এর মধ্যে শিল্প গুণ আছে, এই জিনিসটা মূলত ফুটে উঠে এসে এই পপ আর্ট শিল্পে। আসলে দেখেন, এই পপ আর্ট হচ্ছে আসলে পপুলার আর্ট থেকে আসা, পপুলার থেকেই মূলত পপ আর্টের কথাটা এখানে আসছে, ঠিক আছে। এখানে ওই যে কি যেন নাম ওনার, লরেন্স অ্যান ওয়ে নামের যে শিল্প সমালোচক ছিলেন, তিনি মূলত পপুলার শব্দটাকেই পপে রূপান্তর ঘটায়। আসলে এই পপ আর্টটা শুরু হয় 1950-এর দিকে ইংল্যান্ডে, কিন্তু পরবর্তীতে যেহেতু আমেরিকা তখন ক্ষমতা পুঁজিভূত হয়ে গেছে, তখন 60-এর দশকে আমেরিকায় যায়, এর কি হয় আরো বেশি বিস্তৃতি লাভ করে। হ্যাঁ, তার মানে 1950 সালে এটা শুরু হয় কোথায়? ইংল্যান্ডে, কিন্তু 60 সালের দিকে কোথায় গিয়ে এটা বিস্তৃতি লাভ করার বেশি? আমেরিকায় গিয়ে। হ্যাঁ, তো এই যে লরেন্স, যে আপনার ওই যে এন ওয়ে, যে ব্যক্তি পপুলার থেকে পপ আর্টের সূচনা করলো, আসলে এই পপ আর্টের বিষয়টা কি ছিল জানেন? আসলে শিল্পটাকে ওই যে আপনার এলিট ক্লাসের মানুষের কাছ থেকে একদম নিম্ন শ্রেণীর বা সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসে কে? এই পপ আর্ট। এই আসলে দেখেন, আমি যখন একটা পণ্যের মোড়ককে যখন শিল্পের মধ্যে যখন অন্তর্ভুক্ত করবো, তখন শিল্পটা কত সাধারণ হবে বুঝতে পারতেছেন? এই যে সাধারণ হলো, এই জন্য সাধারণ মানে মানে এখানে বলে কি জানেন, ওইটাকে বলে গণসংস্কৃতি, মানে জনগণের মধ্যে যখন চলে আসে, তখন গণসংস্কৃতি বা ম্যাশ কালচার চালু করে কে? এই পপ আর্ট, ঠিক আছে। দেখেন, ওই যে বললাম বুর্জোয়া শ্রেণী থেকে সাধারণ মানুষের কাছে চলে আসে, সাধারণ মানুষ জনগণ, এই জনগণ থেকেই আপনার গণ সংস্কৃতি বা ম্যাশ কালচার চালু করে কে? এই পপ আর্ট কিন্তু, ঠিক আছে। তো দেখেন, আসলে এখানে আপনার পপ আর্টের মধ্যকার বিষয়বস্তুগুলো আসলে কেমন ছিল? পপ আর্টের মধ্যকার বিষয়বস্তু ছিল এখানে মনে করেন যে মানে রঙের পরিবর্তে, বিশেষ করে রঙের পরিবর্তে বিভিন্ন কাগজ, পণ্যের মোড়ক, বিজ্ঞাপন, পত্রিকা, বই, পুস্তক, বিভিন্ন কাপড়ের টুকরো, তারপর আপনার পাইপ, বালি,
এই বিষয়গুলোকে তখন কি করতো, এই বিষয়গুলো তখন কি করতো, তারা শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত করে তারা শিল্প চর্চা করতো। এগুলো কোলাজ বলা হয় আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে কোলাজ, যে কথাটা বলা হচ্ছে এগুলো হচ্ছে কোলাজ। হ্যাঁ, তো এই যে আপনার মূলত আপনার শুরু হলো কোথায়, এটা ইংল্যান্ডে, ঠিক আছে। ইংল্যান্ডে শুরু হলো, আর শেষ হলো কোথায়, এটা আপনার আমেরিকাতে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি যে এই বেচারারা আসলে একটা 1952 সালে তারা একটা এক্সিবিশন করে, ঠিক আছে। এক্সিবিশনের নামটা ছিল হচ্ছে দিস ইজ টুমোরো। তার মানে কি, এটাই আগামীকাল, আজকেই আগামীকাল, দিস ইজ টুমোরো। এটা লিখে নেন যে পপ আর্ট শিল্পীরা একটা এক্সিবিশন করে 1952 সালে। এক্সিবিশনের নাম ছিল হচ্ছে দিস ইজ টুমোরো নামের একটা এক্সিবিশন করে। কারা? পপ আর্টের শিল্পীরা। কত সালে? 1952 সালে, ভাষা আন্দোলনের সময়। বুঝতে পারতেছেন আমরা কোন জায়গায় চলে আসছি? আমরা কিন্তু একদম কাছাকাছি চলে আসছি কিন্তু, ঠিক আছে। 52 মানে কি? ভাষা আন্দোলন। তাহলে 1952 সালে তারা কি করে, একটা এই ধরনের একটা দিস ইজ টুমোরো নামের একটা এক্সিবিশন করে, ঠিক আছে। তো এখানে দেখেন দুইটা যেহেতু ভাগ আছে, একটা আছে আপনার হলো ইংল্যান্ড ভিত্তিক, আর একটা হলো আপনার আমেরিকা ভিত্তিক, ঠিক আছে। তো আমরা ইংল্যান্ডের একজন শিল্পীর নাম জানবো আর আমেরিকার একজন শিল্পীর নাম জানবো, তাহলে আমরা আমাদের কাজ শেষ করব, ঠিক আছে। দেখেন ইংল্যান্ডের যে শিল্পী ছিলেন, ইংল্যান্ডের শিল্পী নামটা রিচার্ড হ্যামিল্টন। ওনার একটা বিখ্যাত শিল্পকর্ম আছে, সেটা হচ্ছে জাস্ট হোয়াট ইজ, ঠিক আছে। এটা হচ্ছে তার একটা বিখ্যাত শিল্পকর্ম এবং একজন বিখ্যাত শিল্পী, ঠিক আছে। আরেকজন আছে, এটা হচ্ছে ইংল্যান্ড, এটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে রিচার্ড, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রি ওয়ারহোল। তিনি হচ্ছে আমেরিকান বিখ্যাত, তিনি যে কোকা-কোলা, যেটা নাম দেখেন না, ওই ইয়েটা উনি করেন, ওই কাজটা বা ওই মোড়কের কাজটা, ওই ডিজাইনের কাজটা উনি করেন। মূলত পণ্যের মোড়কীকরণ বা ডিজাইন, গ্রাফিক ডিজাইন যে বিষয়গুলা সেখানে এসে লিখে রাখা। তাহলে এই দুটো জিনিস একটু মনে রাখেন, আর পপ আর্টটা আসলে কি সেটা একটু মনে রাখেন। আমরা আসবো এবার পপ আর্টে। আমরা পপ আর্টটা করবো। কি অবস্থা বলেন কমেন্টে, কি অবস্থা? দ্য সান অফ ম্যান। আচ্ছা, না তো একটু মন দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। বাহ স্যার, নামগুলো অনেক কঠিন, কেমনে মনে রাখবো একটু বলেন। আমারই মনে থাকে না, আমি আবার আপনাকে কি বলবো। আমারই তো মনে থাকে না, অনেকবার পড়তে হয়, পড়তে তো মনে থাকে, তখন একটু মনে হয়। আচ্ছা, এটা মনে রাখেন যে অ্যান্ড্রু ওয়ারহোল, এটা হচ্ছে কোকা কোলা, আর হচ্ছে রিচার্ড হ্যামিল্টন জাস্ট হোয়াট ইজ, এটা একটু মনে রাখেন। এটা অ্যান্ড্রু ওয়ারহোল মনে থাকবে। শুনেন আমি কথা বলি, এগুলো মনে রাখেন। দেখা যাচ্ছে আপনার এটা মনে নাই, কিন্তু অপশনে যেগুলো দিছে ওগুলো আপনার মনে আছে, আপনি জানেন ওগুলা, তখন আপনি অটোমেটিক্যালি পেরে যাবেন, সমস্যা নাই। আবার দেখা যাচ্ছে যে আপনি অপশনে যেটা দিচ্ছে অ্যান্ড্রু ওয়ারহোলের নামটা পরিচিত মনে হচ্ছে, কিন্তু আর যেগুলো একটা পরিচিত না, আপনি তখন কি করবেন? আল্লাহর নাম বলে এটাই দেখবেন, এটা একবার পড়ছিলাম, দেখছিলাম, ঠিক আছে। ওকে, অবার্টের কথা বলি, অবার্ট নিয়ে কথা বলি এবার। দেখুন বিষয়টা হচ্ছে যে অবার্ট, অপটিক্যাল সায়েন্স বুঝেন তো, দৃষ্টিবিজ্ঞান। তাহলে দৃষ্টি বিজ্ঞানের উপরে ভিত্তি করে যে শিল্প আন্দোলনটা গড়ে উঠলো তাকে বলা হচ্ছে অবার্ট। কথা বুঝতে পারছেন? দৃষ্টি বিজ্ঞানের উপর ভিত্তি করে যে শিল্প আন্দোলনটা গড়ে উঠলো তাকে বলা হচ্ছে সিনথেটিক পর্ব এবং পপ আর্টের মধ্যে পার্থক্য কি? সিনথেটিক পর্ব হচ্ছে শুরু, আর পপ আর্ট হচ্ছে পূর্ণতা।
মোটামুটি এটা এখন ধরতে পারেন। এটাই। তো অবার্ট হচ্ছে কি দৃষ্টি বিজ্ঞানের উপর ভিত্তি করে যে শিল্প আন্দোলনটা গড়ে ওঠে, সেটাই হচ্ছে কি আপনার অবার্ট। এখন 1965 সালে দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট, আমি এটা মুছে দিই, 1965 সালে দ্য মিউজিয়াম সালে দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট একটা এক্সিবিশনের আয়োজন করে, সেটা হচ্ছে দ্য রেসপন্সিভ আই নামের একটা কি করে, একটা এক্সিবিশনের আয়োজন করে। সেই এক্সিবিশনের পর থেকে মূলত এই আন্দোলনের দানা বাঁধে বা সূত্রপাত হয়। আসলে আন্দোলনটা কেমন ছিল দেখেন, অবার্ট আন্দোলনটা ছিল এরকম যে এখানে আসলে পপ আর্টের মতো কোনো সেলিব্রিটি বা কোনো ওই ধরনের কোনো আপনার পণ্যের মোড়ক বা এই টাইপের কোনো এখানে কি ছিল না, কোনো দৃশ্য এখানে বা কোনো ছবি এখানে ছিল না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখানে কি ছিল, এখানে কোনো সেলিব্রিটি বা পপ আর্টে যেরকম বন্যের মোড়ক টোড়ক দিয়ে যে কোলাস করে যেরকম ছবি দিতে, সেরকম ছবি এখানে ছিল না। এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে জ্যামিতিক ফর্ম ভিত্তিক বিমূর্ত ছবি বা চিত্র, ঠিক আছে, এখানে থাকতো। আচ্ছা, এই চিত্রগুলো দেখলে কেমন মনে হয়, এই চিত্রগুলো দেখলে মনে হয় যে আপনার মনে হচ্ছে যে আপনার রেখাগুলো হচ্ছে সচল, নড়তেছে রেখাগুলো কি মনে হচ্ছে সচল, মনে হচ্ছে কি রেখাগুলো মনে হচ্ছে যে চারিদিক থেকে এসে রেখাগুলো মনে হচ্ছে মাঝখানে গিয়ে সংকুচিত হচ্ছে, তাই না, সংকুচিত হচ্ছে, মানে রেখাগুলো দেখে মনে হচ্ছে নিরন্তর এগুলা কি চলতেছে, এগুলা চলমান একটা। তো এটা হচ্ছে আপনার অপার্টের একটা বৈশিষ্ট্য বা অপার্টের একটা মূল বিষয় আর কি। তো যাই হোক, এখন এই জিনিসগুলো বুঝছেন খুব বেশি মানে ইয়া করতে হবে তা না, আপনাদের এমনিতে অনেকগুলো টপিক আমি পরে আবার পড়াইতে হবে, আমাকে অনেকগুলো টপিক আমি বাদ দিয়ে গেছি, সেগুলো আপনাকে পড়াইতে হবে, যেগুলো বইও নেই। আশা করছি সিলেবাস প্রকাশ হলে সেগুলো সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করবে, যদি করে অবশ্যই সেগুলো আমি পড়াবো। তো যাই হোক, এই সুরিয়ালিজম, অবার্ট, পপ আর্ট, আশা করি এগুলা সম্পর্কে আপনাদের ধারণাটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। ওকে, এখন দেখেন আপনাদের নেক্সট একটা ক্লাস আছে, সেটা হচ্ছে আপনাদের ওখানে রাফায়েল বাদ গেছে, রাফায়েল, তারপরে রেমবার্ন্ড, পাবলো পিকাসো আর ভ্যান গগ, ঠিক আছে। এই চারজন শিল্পীকে পড়ানোর পর থেকে আমরা পরীক্ষা নেওয়া শুরু করলে দেখবেন যে আর কখনো কোনো মানে সিরিয়াল ব্রেক হচ্ছে না ইনশাআল্লাহ। আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। আমি একটা কথা বলি, আজকে ক্লাসের মধ্যে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, যেগুলো অনেক কিছু বইও নেই। তো আশা করি ক্লাসটা নোট করেছেন, নোট করে পড়বেন, আর সামনের ক্লাসের জন্য নিজেরা প্রস্তুত হন, কারণ এটা সত্য কথা, আমাদের কঠিন জায়গাগুলো শেষ। এখন আমরা এখন আমরা যে স্পিডে আগাবো, এটা হচ্ছে র্যাপিড স্পিড বলে এটাকে, ঠিক আছে। তো আমরা র্যাপিড স্পিডে আগাবো এই কারণে যে এখন আমাদের সামনে যেগুলো আছে সেগুলো খুব সহজ জিনিস আছে, কঠিন জিনিস আর নেই আমাদের। হ্যাঁ, তো আর একটা কথা হচ্ছে যে আমি বলছিলাম আপনাদের একটা কথা বলবো, সেটা আপনাদের স্যারের কথা বলছিলাম, নতুন স্যার, উনি মাত্র প্রথম দিন ক্লাস নিছে। আমি যদি আমার প্রথম দিনের ক্লাসের কথা চিন্তা করি আর ওনার ক্লাসের কথা চিন্তা করি, তাহলে ঢের ডিফারেন্স, উনি অনেক ভালো নিছে আমার থেকে। কারণ অনলাইনে অনেক লোকের সামনে কথা বলে না, একটু নার্ভাসনেস কাজ করে, আপনারা নিজেরা বুঝবেন। তো প্রথম দিনের ক্লাসে যাবেন, অনেক মাস বেটার ক্লাস নিছে। হ্যাঁ, কিছু অসঙ্গতি আছে, আপনারা দেখবেন যে নেক্সট ক্লাসে সেই অসঙ্গতিগুলো থাকছে না, আস্তে আস্তে দেখবেন যে আরো বেশি উনি প্রাণবন্ত ক্লাস নেবে, এটা নিশ্চিতভাবে বলা যায়, ঠিক আছে। দেখবেন এটা উনি আরো প্রাণবন্ত ক্লাস নেবে, এটা আমি আশা করছি। হ্যাঁ, সহজ কিছু টপিকগুলো দিয়ে ওনার শুরু করুক, উনি আস্তে আস্তে মানে অভ্যস্ত হোক, তারপর দেখবেন ক্লাসে আপনারা দেখেন ক্লাসের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। ইনফরমেশনগুলো যত পাবেন ততই ভালো। আরো কিছু অসঙ্গতি যেগুলো আছে আমি ওগুলো নিয়ে কথা বলে আস্তে আস্তে সবকিছু কারেকশন হয়ে আসবে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, স্যারের জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফিজ।